নমস্কার। এই অবগাহন সাহিত্য পত্রিকায় আপনাদের সকলকে স্বাগত জানাই। বাঙালির নজরুল চর্চা শিরোনামের যে ধারাবাহিক আলোচনা চক্র আমরা শুরু করেছিলাম গত মাসে নজরুলের জন্মদিনের দিন থেকে, আমরা ৩টি পর্ব করেছিলাম এবং আমাদের পরিকল্পনা ছিল যে আমরা ২৯শে আগস্ট অর্থাৎ নজরুলের মৃত্যুদিনকে মূলত সামনে রেখে আরও কিছু ধারাবাহিক আলোচনা চক্র আমরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে পরিসর তাকে কেন্দ্র করে আমরা কিছু অধিবেশন করব। আপনারা প্রত্যেকে আজকের যিনি বক্তা প্রফেসর সুমন গুণ, আপনারা স্যারকে অবগাহনে অনেকদিন পরেই আমি স্যারকে আনতে পেরেছি। আবারও স্যারকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি অবগাহনে। স্যারের গত বছর থেকে আমাদের মূলত অবগাহনে স্যার প্রায় 10টিরও বেশি পর্ব উনি করেছেন এবং দীর্ঘদিন ধরেই বিভিন্ন মানুষের আবেদনও ছিল যে স্যারকে অনেকদিন তোমাদের এখানে আমাদের দেখা হয়নি, তো স্যারের কথা আবারও শুনতে চাই আমরা। তো আমরা শেষমেশ স্যারকে আনতে পেরেছি, তো সে বিষয়ে আমরা স্যারের কাছে আবারও কৃতজ্ঞতা জানাই। যারা নতুন মানুষজন এখানে রয়েছেন তাদের কাছে স্যারের প্রাথমিক কিছু পরিচিতি আমি এখানে দিয়ে রাখি। 8-এর দশকের শেষ থেকে প্রফেসর সুমন গুণ তার লেখালেখি শুরু করেন এবং এই সময়ের একজন অগ্রণী কবি গদ্যকার। আনন্দ পাবলিশার্স থেকে তার প্রকাশিত 3টি বইয়ের কবিতা বান্ধবনগরের বাড়ি, একটি আহত রূপকথা, অভিমতহীন। তার উল্লেখযোগ্য কিছু প্রবন্ধের মধ্যে রবীন্দ্র সাহিত্যের অনুবাদ ও রূপান্তর দেজ প্রকাশ করেছে। বসুদেব বসু এবং সমর সেন সখ্যে সামীপ্যে বিকল্প প্রকাশ করেছেন। রবীন্দ্রনাথ ও বসুদেব বসু ধ্রুপদী সংঘ 21 শতক এর প্রকাশনা। মেধাবী সান্নিধ্য বসুদেব বসু, প্রমা ও প্রতিভাস প্রভৃতি। আপনারা জানেন যে বারাসাতে পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের প্রথম কনভেনর হিসেবে তিনি তার যাত্রা আরম্ভ করেন এবং আপনারা জানেন যে বর্তমানে আসাম বিশ্ববিদ্যালয়ের যে ভারতীয় তুলনামূলক সাহিত্য বিভাগ তার তিনি অন্যতম প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন বিভাগীয় প্রধানও ছিলেন। উল্লেখযোগ্যভাবে কীর্তিবাস পুরস্কার, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কার তিনি সম্মানিত হয়েছেন এবং একই সঙ্গে ফিল্ম স্টাডি ও নাটকের একজন গবেষকও বলা যেতে পারে। স্যারের বেশ কিছু উল্লেখযোগ্য গ্রন্থ হয়তো খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে আসবে। আমি সে বিষয়ে আবার স্যারকে অভিনন্দন জানাই। আমরা আজকে তার কাছে নজরুল সম্পর্কে এবং নজরুল পরবর্তী যে বাংলা কবিতার গতি প্রকৃতি সেটা নিয়ে কিছু কথা শুনে নেব এবং আমার দৃঢ় বিশ্বাস যে বর্তমান সময়ে বাংলা কবিতা নিয়ে, বাংলা কবিতার সমালোচনা নিয়ে আমাদের যখন চিন্তাভাবনা করতে হয়, বাংলা এবং বাংলার বাইরের যারা গবেষক আছেন তাদের যখন পড়াশোনা করতে হয়, প্রফেসর সুমন গুণের যে গ্রন্থাবলী, তার চিন্তন বিশ্ব আমাদের বারে বারে ভাবায় এবং বারে বারে নতুন দিকে আমাদের নিয়ে যায়। তো আমার মনে হয় যারা গবেষক আছেন তাদের ক্ষেত্রেও এই আলোচনা একটা বড় প্রাপ্তি হয়ে দাঁড়াবে। স্যার, আপনি শুরু করুন। নমস্কার। আমি প্রথমেই সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি এবং এই অবগাহনের সঙ্গে যুক্ত সবাইকে, প্রত্যেককে এবং বিশেষ করে অরিন্দ্রজিৎকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের বন্ধু কৃষ্ণপ্রিয় চলে এসছেন, আর এই বন্ধুরা থাকলেই ও আমাদের তো সুমন আছে, বাহ বাহ বাহ, খুবই বিভিন্ন প্রজন্মের শুভ সন্ধ্যা। বিভিন্ন প্রজন্মের লেখক নজরুল লেখকদের এখানে রয়েছেন। অরিন্দ্রজিৎ দীর্ঘদিন ধরে যে একটা আয়োজনের মধ্যে আমাদের যুক্ত করছে, আমাদের মানে যারা বলছি, যারা শুনছি, যারা কথা বলছি, যারা ভাবছি, আমাদের সবাইকে যে যুক্ত করছে, এর জন্য আবারও তাকে কুর্নিশ জানাই।
ভালোবাসা জানাই। আহ ভালোবাসা ছাড়া আমরা আর কি বা দিতে পারি, কি বা চাইতেই বা কি পারি। যাই হোক, তো আজকে যে বিষয় ঠিক করা হয়েছে, সেই বিষয়ের মধ্যে দুটো পর্ব আছে। দুটো পর্ব আছে। একটা হচ্ছে নজরুল, প্রথমটি, এবং দ্বিতীয়টি হচ্ছে নজরুল পরবর্তী বাংলা। এখন নজরুল পরবর্তী বাংলা কবিতা তো একটা ঘরানা নয়, তার 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 নানা গমক, নানা থমক, তাই না? নানা তার নানা দিকে তার বিস্তার। ফলে নজরুল পরবর্তী বাংলা কবিতা সম্পর্কে সাধারণভাবে আহ কিছু কথা একটা অনুষ্ঠানে বলা মুশকিল। আমি যেটা করব সেটা হচ্ছে নজরুল প্রসঙ্গে আমার সামান্য কিছু বক্তব্য জানিয়ে আমি তারপরে বাংলা কবিতা নজরুলের পরে কিভাবে বাঁক নিয়েছে, কেন বাঁক নিয়েছে, কার কার নেতৃত্বে বাঁক নিয়েছে, এবং তার মধ্যে কারা কারা পড়ছে, হ্যাঁ, সেগুলো নিয়ে একটু কথা। তা প্রথমে নজরুল, যেহেতু আজকের আমাদের মূল প্রসঙ্গ, আমি নজরুল ইসলাম সম্পর্কে আমার সামান্য দুটো একটা কথা বলবো। প্রথম কথা হচ্ছে, যে কোনো আলোচনা, নজরুল প্রসঙ্গে বাংলা ভাষায় যে কোনো আলোচনা শুরু করতে হলে যে প্রবন্ধটির কথা না বলে, যে প্রবন্ধটির কথা না বলে শুরু করা অসম্ভব, সেটি হচ্ছে, আমরা সবাই জানি, সেটি হচ্ছে বুদ্ধদেব বসুর সেই প্রবন্ধটি। মানে বুদ্ধদেব বসু কিছু কিছু বিষয়ে এমন সমস্ত কথা বলে গেছেন যে সেই সমস্ত কথা শিরোধার্য না করে সেই সব বিষয়ে কথা বলা আর যায় না। কখনো তার পক্ষে, কখনো তো একটু একটু সৎ সমালোচনা সহ। যেমন যেমন মেঘনাদ বধ সম্পর্কে বুদ্ধদেব বসুর একটি লেখা আছে। হ্যাঁ, ওই লেখাটার নাম হচ্ছে মাইকেল। ওই নামকরণ থেকেই আমার এই লেখাটির প্রতি বিরোধিতা শুরু। হ্যাঁ, মধুসূদন প্রসঙ্গে কোন লেখার নাম মাইকেল হতেই পারে না, তাই না? মাইকেল হতেই পারে না। মধুসূদনের রচনার মধ্যে যে তার তার যে নিজস্ব মন্দ্রতা রয়েছে, তার যে মন্দ্রতা রয়েছে, তার ধ্বনির যে তার ধ্বনির যে আলাদা গৌরব রয়েছে। অনেকে বলেন না যে এক একটা লেখা তার নিজস্ব ধ্বনির সৌন্দর্যেই ধ্বনি হয়ে ওঠে, অনেকে বলেন। তার তার বাংলা ভাষার সৌভাগ্য যে তার আধুনিক পর্বে শুরুটাই হয়েছিল এমন একটি রচনা দিয়ে, যে রচনায়, যে রচনা, গোটা রচনাটি হচ্ছে এই ধ্বনি গৌরবে উজ্জ্বল। সেটা হচ্ছে মেঘনাদ বধ। মেঘনাদ বধ কাব্যের মতো ওইরকম একটি স্বাভাবিক রচনার নাম কখনো মাইকেল হতে পারে। বুদ্ধদেব বসু বলেছিলেন যে এই রচনায়, এই মেঘনাদ বধ কাব্যের রচনায় কোথাও নিচু গলা শোনা যায় না। আমার মনে হচ্ছে, এবং আমার মতো আর অনেকের পাঠকের নিশ্চয়ই মনে হয়, যে গোটা কাব্য, গোটা মেঘনাদ বধ কাব্যটাই আসলে নিচু স্বরে বলে। তো এইরকম বিরোধিতা যেমন আছে, তেমনি তেমনি বুদ্ধদেব বসুর নজরুল প্রসঙ্গে বলা প্রবন্ধটির সঙ্গে আবার সহমত না জানিয়ে পারে। মধুসূদন প্রসঙ্গে বুদ্ধদেব বসু লেখাটি বিরোধিতা না করে যেমন পারা যায় না, তেমনি নজরুল প্রসঙ্গে বুদ্ধদেব বসুর বক্তব্যের সঙ্গে সহমত না হয় উপায় এই জন্য নেই যে ওই লেখায় বুদ্ধদেব বসু দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছে, আমরা সবাই জানি। প্রথম কথাটি হচ্ছে যে নজরুল, একটা লাইন ছিল না, যে নজরুল কালের কণ্ঠে গানের যে মালা পরিয়েছে তা ছোট কিন্তু অক্ষয়। নজরুলের গানকে তার কবিতার তুলনায় বুদ্ধদেব বসু বেশি গুরুত্ব দিতে চেয়েছেন। তার কারণ একটা, কারণ হচ্ছে, তার যে কারণ সেটা তিনি তার দ্বিতীয় বক্তব্যে বলে দিয়েছেন। সেই বক্তব্যটি হচ্ছে এই, যে নজরুল সারা জীবন লিখে গেছেন একজন প্রতিভাবান বালকের মতো, একজন প্রতিভাবান বালকের। কথাটার মধ্যে প্রতিবাদ আছে, প্রতিবাদ আছে, কিন্তু কিন্তু সমর্থনও আছে। প্রতিভাবান বালক, তার কারণ হচ্ছে, যেটা এটাও বুদ্ধদেব বসু ব্যাখ্যা করে বলে দিয়েছিলেন,
যে নজরুল যখন শুরু করেন একটা লেখা, বেশিরভাগ লেখাই শুরু করেন, শুরুটা অত্যন্ত অত্যন্ত মাধুর্যময় হয়, গৌরবময় হয়, সম্ভাবনাময় হয়, ঐশ্বর্যময় হয় শুরু করলে। তারপর যেটা হয়, যেটা আমাদের অনেকেরই হয়, সেটা হচ্ছে যে তারপর শুরু করার পর সেই লেখাটিকে সংহত রেখে এগিয়ে নিয়ে যাওয়ার সেই তাগিদটা তিনি ভেতরে ভেতরে রক্ষা করতে পারতেন না। ফলে কবিতাটা তার হাত থেকে বেরিয়ে যেত, হাত থেকে বেরিয়ে যেত। হ্যাঁ, বলে কি হতো, যেখান থেকে তিনি শুরু করলেন, সেখান থেকে তিনি যে শুরু করেছিলেন সেটা লেখাটা কিছুটা যাবার পর আর তারও মনে থাকতো না, পাঠকও ভুলে যাবে, পড়তে পড়তে ভুলে যাবে। এই একটা বড় বিপদ। এটা আমাদের লেখালেখির, আমাদের আমাদের লেখালেখির একটা সাধারণ বিপদ, তাই না? যে আমরা যে সূচনায় আমরা থাকি, আমাদের সূচনা যে মুহূর্ত থেকে হয়, যে বিন্দু থেকে হয়, সেটাকে আমরা সবসময় ওটা কবিতার মধ্যে রক্ষা করতে পারি। নজরুলের কৃতিত্ব এইখানেই যে তিনি যে সময়ে কবিতা লেখা শুরু করেছিলেন, যে সময় কবিতা চর্চা করেছিলেন, সেখানে তাকে প্রত্যেকে অন্য প্রত্যেকের থেকে আলাদা করেছেন। রবীন্দ্রনাথের মতো প্রতিভা তখন শাসন করছে বাংলা কবি। সেই সময়ে আমরা জানি সবাই, এই সময়ে এত কবির কবিতা ঘটনাচক্রে হারিয়ে গেছে। সেখানে নজরুল নিজের কথার, নিজের স্বর এখনো পর্যন্ত যে আমাদের কাছে পৌঁছে দিতে পারছেন, এটা খুব কম কৃতিত্ব। আগামী 20, 30, 40, 50 বছর পরে আমরা, এই যে আমরা এত কথা বলছি, আমাদের প্রত্যেকের স্বর যে অদৃশ্য হয়ে যাবে, সেটা তো আমরা নিশ্চিত। কিন্তু একজন কবি এতদিন পরেও, 100 বছর পরেও প্রায়, তাকে শুভ সন্ধ্যা দিবেন, তাকে প্রাসঙ্গিক করে রাখতে পেরেছেন, তার কথাকে প্রাসঙ্গিক করে রাখতে পেরেছেন, তাকে নিয়ে কথা বলা চলছে, চর্চা চলছে। এটা যে কত বড় ক্ষমতার পরিচয়, সেটা বাংলা সাহিত্যে, বাংলা কবিতার গত 40, 50, 60, 70, 80 বছরের ইতিহাস মনে রাখলেই আমরা বুঝতে পারবো। এই কৃতিত্ব তো নজরুল ছিলই। সময়কে নিজের স্বরের মধ্যে ধারণ করা, নিজের সময়কে নিজের কবিতার মধ্যে উচ্চস্বরে ধারণ করা, এই ক্ষমতার জন্য সারা পৃথিবীতেই এই ক্ষমতা অনেক কবিকে, আমাদের ভাষার, বিভিন্ন ভাষার অনেক কবিকে শিরোধার্য করে রেখেছে, স্মরণীয় করে রেখেছে, বরণীয় করে রেখেছে। নজরুলকেও বাংলা ভাষায় বরণীয় আমরা করে রেখেছি তার সেই ক্ষমতা কিছু। মুশকিল হচ্ছে, একজন কবির সাধারণভাবে সাহিত্যে তার প্রতিষ্ঠা এক জিনিস, আবার তার বিভিন্ন কবিতার, প্রতিটি কবিতার ভেতরের দুর্যোগ নানা দুর্যোগ, নানা সন্ত্রাস, হুম, নানা সমাবর্তন, সেগুলো নিয়ে আলোচনা করার, আলোচনার যে ঘটনা, সেটা আবার অন্য জিনিস। সামগ্রিকভাবে নজরুল ইসলাম বাংলা সাহিত্যে একজন, এমন একজন কবি যাকে আগামী কয়েক দশক পর্যন্ত, হ্যাঁ, আগামী বাংলা কবিতার সঙ্গে যতদিন আমরা যুক্ত থাকবো, বাংলা কবিতা যতদিন লেখা হবে, ততদিন তার ভূমিকাটি কোনোদিন গৌণ হবে না। তার একটা কারণ, সবচেয়ে বড় কারণ, আবার বলি, তার সময়কে তিনি নিজের মতো করে ধারণ করতে পেরেছেন। তার সময়ের অন্য অনেক কবির কথা, অনেক অনেক কবির স্বর এখন আমাদের কাছে আর পৌঁছয় না। নজরুলের এই স্বর পৌঁছয়, রবীন্দ্রনাথের মতো সময়ে নিজের স্বর আলাদা করে চেনাতে পেরেছিলেন, এই কৃতিত্ব নজরুলের ছিল। কিন্তু মুশকিল হচ্ছে, যেটা বুদ্ধদেব বসু বলেছিলেন, সাধারণভাবে একটি কবিতাকে সম্পূর্ণ করা, সম্পূর্ণ করা, হ্যাঁ, নিশ্চিত করার তাগিদ নজরুলের ছিল। তিনি তার সময়কে ধারণ করেছিলেন বলে পরবর্তী সময়ের কাছে তিনি পৌঁছে যেতে পারছেন। কিন্তু একটি নির্দিষ্ট কবিতাকে
নিশ্চিতভাবে রক্ষা করার তাগিদ তিনি সবসময় টের পান বলে, যেটা ব্রতত বসু বলেছিলেন, নজরুলের প্রথম পর্বের কবিতা যেমন, তার শেষ পর্বের কবিতাও তেমন, তাই না? নজরুলের সারা জীবন কবিতা চর্চার মধ্যে কোনো তরতম খুঁজে পাওয়া খুব মুশকিল। শব্দ ব্যবহারে কোনো কোনো বিশেষ ঘরানার শব্দের প্রতি পরবর্তীকালে তার আসক্তি অনেক বেড়েছে, এটা হয়েছে। কিন্তু সাধারণভাবে একটি কবিতাকে হাত ধরে গন্তব্যে পৌঁছতে জন্য চিন্তার বিষয়, আমাদের ভাবনার বিষয়, আমাদের চর্চার বিষয়, এটা ঠিক। কিন্তু এটাও আমাদের আমাদের মনে রাখতে হবে যে, আবার বলছি আবার বলছি, সময়কে নিজের মতো করে ধারণ করতে পেরেছিলেন বলে নজরুল আমাদের কাছে প্রণম্য, আমাদের পরবর্তী প্রজন্মের কাছেও প্রণম্য থাকবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আবার বলছি, একটি নির্দিষ্ট কবিতাকে সম্পূর্ণ করার জন্য যে ধারাবাহিক সচেতনতার প্রয়োজন হয়, নজরুল সেটা সবসময় এই জন্য দেখাতে পারেননি যে তার নজরটা ছিল, আমাদের তো ছোট ছোট নজর, তাই না? তার নজরটা ছিল অনেক 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 দূরের দিকে। তিনি তার দেশের মানুষের দিকে তার নজর এমন ভাবে বিস্তৃত করে দিতে চেয়েছিলেন যে একটি নির্দিষ্ট কবিতাকে সম্পূর্ণ করার তাগিদ সবসময় তাকে, তাগিদের কাছে সবসময় আত্মসমর্পণ তিনি করতে পারেন বলে বুদ্ধদেব বসুজি বলেছেন না, প্রতিভাবান বালকের মতো লিখে গেছেন। কারণ হচ্ছে তার সামর্থ্য ছিল, ওই সামর্থ্য করতে এক একটা যুগে একজন দুজনের বেশি কারো থাকে না, সামর্থ্য ছিল। কিন্তু তার দায় ছিল অনেক বেশি। সময়ের কাছে, মুহূর্তের কাছে, যে মুহূর্তে তিনি কবিতা চর্চা করছেন, সেই মুহূর্তের কাছে তার দায় তিনি এত তীব্রভাবে টের পেয়েছিলেন যে নির্দিষ্ট একটি কবিতাকে সম্পূর্ণ করার তাগিদকে উপেক্ষা করার শক্তি অর্জন করেছিল। যে কারণে যে কারণে রবীন্দ্রনাথের কবিতা, রবীন্দ্রনাথ সম্পর্কে যে কথাটা আমরা বলি, যে তার 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 গান হচ্ছে আমাদের কাছে সবচেয়ে আহ, প্রার্থিত একটি গন্তব্য, তাই না? নজরুলের নজরুলের ক্ষেত্রে কেন তার একটা স্বাভাবিক কারণ হচ্ছে এই যে, গান একটা কবিতা লেখার সময় আমি তাকে পল্লবিত করে যথেচ্ছাচার করতে পারি, গানে সেটা সম্ভব। গানে স্বরলিপির শাসন মেনে চলতে হয় বলে গানে আমি উদ্দাম ভাবে নিজেকে ছন্ন ছাড়া করে দিতে পারি বলে বলে অতি প্রগল্ভ কবিও অতি 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 যিনি, এমন অনেক বাংলা ভাষায় কবি আছেন অত্যন্ত বেশি কথা বলতে চান কবিতায়, তিনি যে গান লিখতে আসবেন তখনই তাকে পরিসর সীমিত বলে, পরিসর নির্দিষ্ট বলে, তাই না, বলে তাকে সীমিত, তাকে 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 একটা গণ্ডির মধ্যে থাকবে। যে জন্য রবীন্দ্রনাথের গান, অনেকেই বলেছেন, এটা নতুন কথা কিছু নয়, প্রচুর আমাদের ভাষার মান্য অনেক কবির একই কথা। শুভ সন্ধ্যা, সুবন চ্যাটার্জি, একই একই কথা যে তার গানে যতটা পরিমিত হতে পেরেছে, তার গানে যত অভ্যর্থ হতে পেরেছে, তার গানে যতটা ঘাতক হতে পেরেছে, ততটা তার কবিতায় সাধারণভাবে হতে পারে। হ্যাঁ, হতে পারে। হ্যাঁ, বলা হয় নজরুল সম্পর্ক একই কারণে একই কথা বলা হয়, যেটা বুদ্ধদেব বসু বলেছিলেন, কালের কণ্ঠে। হ্যাঁ, গানের যে মালা নজরুল পড়িয়েছেন তা ছোট, কিন্তু অক্ষয়।
একটাই কারণ, তার কারণ হচ্ছে গানে একটা নির্দিষ্ট সীমার মধ্যে কথা বলতে হয় বলে, স্বরলিপি শাসন মানতে হয় বলে কম কথায় আমার বক্তব্য জানাতে আমি বাধ্য হই। এই বাধ্যতামূলক ভাবে সীমিত থাকার চর্চার সুযোগ গানে বেশি হয় বলেই গান আমাদের কাছে আহ, কম শব্দের দৌলত নিয়ে পৌঁছানোর সবচেয়ে সম্ভাবনাময় সরণ। আমাদের দুর্ভাগ্য যে বাংলা ভাষায় এই সুযোগটা আমরা নিতেই পারিনি প্রায়। রবীন্দ্রনাথের পরে, ওই রবীন্দ্রনাথের সময় নজরুল বা অতুল প্রসাদ বা দ্বিজেন্দ্রলাল বা রজনীকান্ত, তাদের পরে এই সুযোগটা আমরা নিতে পারি। কবিতাকে গানের আহ, ক্ষমতা দিয়ে শাসন করার যে 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 মধুর একটা সুযোগ ছিল, তাই না? সেই সুযোগটা আমরা নিতে পারি, কারণ তাদের পরে অতি, তাই না? সেটা কবিতার মন দিয়ে শোনে, মানে সেটা, মানে এত বড় বড় শিল্পী সুরে গান করে গেলেন সারা জীবন ধরে। সর্বরী, সর্বরী শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা আমাদের প্রিয় কবি বন্ধু সর্বরী। পারলাম না, যেটা কবির সুমনে এসে এতদিন অপেক্ষা করতে আমাদের হাত ধরে সেই স্বরলিপিতে নিয়ে গেলেন, যে পথটা আসলে বাংলা ভাষা তৈরি ছিল, সেই পথ আমাদের নিয়ে যেতে পারেন রবীন্দ্রনাথের পরে, নজরুলের পরে, অতুল প্রসাদের পরে, দ্বিজেন্দ্রলালের পরে, রজনীকান্তের পরে। সেই পথ দিয়ে আমাদের অল্প স্বল্প একজন দুজন ব্যতিক্রম ছিলেন, জ্যোতিরিন্দ্র মৈত্র ছিলেন, বা সলিল চৌধুরীর কয়েকটি গান আছে, সেগুলো কবিতার মতো করেই প্রায় পড়া যায়। আর সুভাষ মুখোপাধ্যায়ের যে কবিতাগুলো গান হয়েছে সেগুলো ব্যর্থ হয়েছে। বিমলচন্দ্র ঘোষ কিছু গান লিখেছিলেন, সাপমোচন ছবিতে যে গানগুলো, সেগুলো তো আমরা সবাই জানি বিমলচন্দ্র ঘোষের লেখা। বিমলচন্দ্র ঘোষের কিছু গান ছিল। এরকম তিন চারটে, পাঁচ ছটা, সাত আটটা, ন দশটা ব্যতিক্রম বাদ দিলে গানের সরণি ধরে কবিতাকে চলাচলের যে সুযোগ ছিল আমাদের ভাষায়, সেটা আমরা নিতে পারিনি। কবি সুমনে সেটা করে দেখালেন। তারপরে তো ব্যাপারটা আরো বিভিন্ন ভাবে গন্ডগোলের হয়ে গেছে, জটিল হয়ে গেছে। এই সুযোগটা নিয়েছিলেন নজরুল, এই সুযোগটা নিতে পেরেছিলেন নজরুল, যার ফলে যার জন্যই বুদ্ধদেব বসু বলেছিলেন যে কালের কণ্ঠে গানের যে মালা, এই লাইনটি আমি সে কবে পড়েছিলাম ছোটবেলায়, বুঝতে পারি না। পড়িয়েছেন তার ছোট কিন্তু এটা সঙ্গে আমি যুক্ত করব, এটা আমি দু একটা উদাহরণ দিয়ে বলবো, তার আগে বলি এটার সঙ্গে আমি যুক্ত করব আরেকটা কথা। এটা হচ্ছে নজরুল আশ্চর্য সামর্থ্য দেখিয়েছিলেন ছোটদের জন্য লেখা ছড়া। ছোটদের জন্য লেখা ছড়ায় আবেগের কোনো স্পর্শ নেই। তার নজরুলের ছোটদের জন্য লেখা ছড়ায় আবেগের কোন রকম হাত ছানি নেই। আশ্চর্য ব্যাপার। এবং আমার মনে হয় বাচ্চাদের কথা বলার মধ্যে একটা স্বাভাবিক সম্প্রসারণ থাকে বলে, হ্যাঁ, বাচ্চাদের উচ্চারণের মধ্যে একটা স্বাভাবিক অতিরেক থাকে বলে, অতিশয়োক্তির একটা স্বাভাবিক প্রতিষ্ঠা থাকে বলে, বাচ্চাদের জন্য লেখা কবিতায় বাচ্চাদের মুখের কথা ব্যবহার করার ধরনে নজরুলের সামর্থ্য ওই সময়ের কবিদের মধ্যে সবচেয়ে বেশি। তার একটা কবিতা আছে, খুকি ও কাঠবেড়ালি। খুকি ও কাঠবেড়ালি, খুকি ও কাঠবেড়ালি কবিতাটি শুরু থেকে শেষ পর্যন্ত একটিও অতিরিক্ত শব্দ, আপনারা তো সবাই পড়েছেন, আমরা সবাই পড়েছি। খুকি ও কাঠবেড়ালি কবিতা শুরু থেকে শেষ পর্যন্ত একটিও অতিরিক্ত শব্দ।
আমি একটু বলবো দু একটা, অনেক বড় কবিতা, পুরোটা করা যাবে না, একটা হলে শোনো। কিন্তু মুশকিল হচ্ছে নজরুল যখন এই 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 ঘরানা, এটা এটা হচ্ছে নজরুলের ঘরানা, যে একটা 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 বিষয়কে বহু দূর পর্যন্ত প্রসারিত করে, একটা ঘটনাকে, একটা মুহূর্তকে, একটা প্রসঙ্গকে, একটা পর্বকে স্পর্শ করে নজরুল তার 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 শেষ না দেখে ছাড়তে পারতেন না। তিনি তার আশেপাশের সমস্ত জিনিস, এটা হচ্ছে একটা ওই একটা হচ্ছে এটা হচ্ছে একটা গ্রামের সেই সব পথের মতো, যেসব পথের দুপাশে অজস্র দৃশ্যের সমারোহ, বিচিত্র দৃশ্যের সমারোহ। নজরুল হচ্ছেন সেই কবি, সেই সাধক, যিনি গোটা দৃশ্যটাকে কবিতার মধ্যে গ্রহণ করতে 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 চলতে পারে। সাধারণত সাধারণত কি হয়, আমরা যে পথটা দিয়ে যাই সেই পথটুকুর নিজস্ব সামর্থ্য, সেই পথটুকুর নিজস্ব চরিত্র, সেই পথটুকুর নিজস্ব সম্ভাবনা, সেই পথটুকুর নিজস্ব গৌরব, তাকে গ্রহণ করতে 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 চলি। এটা একটা ঘরানা, এই ঘরানাটাই বেশি প্রতিষ্ঠিত পৃথিবী। আর নজরুলের ঘরানাটা হচ্ছে একটি খোলা জনপদের মধ্যে দিয়ে তিনি চলছেন, কখনো কখনো ঘন হচ্ছে, কখনো নিরীহ হচ্ছে, হ্যাঁ, কখনো দুর্বল হচ্ছে। হ্যাঁ, এটাই আমি তোকে বললাম, যে আরবি এবং ফারসি শব্দের ব্যবহার তার কবিতাকে আলাদা আলাদা আহ, চারিত্র দিয়েছিল। তার কবিতায় মানে নজরুল যে তার সময় আলাদা হতে পেরেছেন তার দুটো কারণ। একটা হচ্ছে তিনি সবসময় উচ্চস্বরে কথা বলতেন। উচ্চস্বরে কথা পৃথিবীর বহু কবি বলেছে, সেটা খারাপ কিছু নয়। তার একটা অন্য দাম আছে, তার একটা অন্য জোর আছে, তার একটা অন্য 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 সাফল্য আছে। হ্যাঁ, সেটা এই একটা জোর, যেই জোরের জন্য তিনি এখনো পর্যন্ত সমাদৃত। এখনো পর্যন্ত তাকে আমরা আলাদা করে চিনতে পারি। তার সময় বহু কবি অদৃশ্য হয়ে গেছেন, অথচ তিনি আছেন। এই একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে, যেটা কৃষ্ণপ্রিয় বললেন, যে আরবি এবং ফার্সি শব্দের ব্যবহার বাংলা কবিতায় এইরকম এত সামর্থ্যের সঙ্গে, এত সাবলীল ভাবে আর কেউ করতে পারে। অনেকে করতে চাননি হয়তো, কিন্তু আর কেউ করতে পারেন। ওই সময় তো বটেই, এখনো তাই। এই যে এটা কৃষ্ণপ্রিয় কাছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এই যে কবিতার মধ্যে কবিতায় কম হয়েছে, গল্প উপন্যাসে বেশি হয়েছে আঞ্চলিক, তথাকথিত আঞ্চলিক শব্দের ব্যবহার করে তার 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 জোর আরো বাড়িয়ে তোলার যে ঘরানা, যেটা আমরা আমাদের ভাষার শ্রেষ্ঠ সমস্ত গল্পে এবং উপন্যাসে অর্জন করেছি। আমাদের ভাষার শিরোধার্য সমস্ত গল্প এবং উপন্যাসগুলোর নাম করলেই আমরা বুঝতে পারবো যে সেই সব ভাষা আহ সাফল্যের একটা বড় ভর হচ্ছে, তাই না? সেসব ভাষার সাফল্যের একটা বড় ভর হচ্ছে সংলাপ। এবং যে সংলাপ উচ্চারণ করছেন যারা, তারা হচ্ছেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। বাংলা ভাষার সেরা কয়েকটা বইয়ের নাম করলে আমরা এটা বুঝতে পারি। এটা তিস্তাপারের বৃত্তান্ত হোক, এটা আমাদের আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস হোক, এটা সতীনাথ ভাদুরীর উপন্যাস হোক, এটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস হোক, খেয়াল করে দেখুন, আমাদের বাংলা ভাষার সেই সব সফলতম গল্প উপন্যাসগুলোর সাফল্যের মূল ভর কিন্তু হচ্ছে সংলাপ। এবং সেই সংলাপ উচ্চারণ করছেন যারা, তারা কিন্তু কেউ মান্য বাংলায় কথা বলছে, অধিকাংশই, কেউ না, অধিকাংশই মান্য বাংলা। এই যে এটা কিন্তু বাংলা কবিতায় করা যায়নি, এই জন্যে কবিতার 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 গঠনের মধ্যে অনেক নানা রকম ব্যাপার আছে, এবং কবিতা তো ওই রকম ভাবে খালি শব্দের উপর দাম নির্ভর করে না, তাই না? কবিতার মুশকিল হচ্ছে যে কবিতা পরিমিততম উচ্চারণে স্তব্ধ থাকতে চায়। হ্যাঁ, ফলে
এই যে এই যে বিভিন্ন ভাষার, নানা ভাষার, নানা উপভাষা, তথাকথিত নানা উপভাষার, নানা অঞ্চলের ভাষার শব্দকে কবিতায় ব্যবহার করে ভাষার সামর্থ্যকে বাড়িয়ে দেওয়া, ভাষার দিগন্তকে বিস্তৃত করার যে সুযোগ গল্প উপন্যাসে বেশি থাকে, কবিতায় সেই সুযোগটা কম। বিশেষ করে আমাদের সময়ের যত দিন যাবে, আমাদের সময়ের কবিতায় সুযোগটা অনেক কমে এসছে, কারণ আমাদের সময় বিবৃতির ধরনটা, আমাদের সময়ের কবিতায় বিবৃতির ধরনটা অনেক 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 বিবৃতির যে ধরন তার পরিসর অনেক কমে এসেছে, তাই না? আমাদের সময়ের কবিতায় এই শব্দের নানা রকম ঘরানাকে ব্যবহার করার সুযোগ কম। নজরুল যে সময় কবিতা লিখেছিলেন সেই সময় বরং এই ঘরানার একটা স্বাভাবিক প্রতিষ্ঠা ছিল। অনেক দীর্ঘ কবিতা তো, আমাদের দীর্ঘ কবিতা যে আলাদা একটা ঘরানা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে তার কারণই হচ্ছে এটাই, যে দীর্ঘ কবিতা একটা স্বাভাবিক আমাদের সময়ে আহ, পরিসর না বলে দীর্ঘ কবিতার যে সুযোগটা থাকে, অনেক নানা রকম শব্দের ব্যবহার করা যায়, নানা মাত্রা শব্দের ব্যবহার করা যায়, নানা অঞ্চলের শব্দ ব্যবহার করা যায়, নানা ঘরানার শব্দ ব্যবহার করা যায়, নাটকে করা যায়, নাট্যকাব্যে করা যায়, কাব্য নাট্যে করা যায়, গল্পে করা যায়, উপন্যাসে করা যায়, কিন্তু একটি নির্দিষ্ট কবিতা সে সুযোগটা কম। হ্যাঁ, নজরুল বাংলা ভাষার এই সুযোগ সফলতম ভাবে গ্রহণ করেছেন, ব্যবহার করেছেন। আর আমাদের সৌভাগ্য, যেটা কৃষ্ণপ্রিয় বললেন, আরবি ফার্সি শব্দের ব্যবহারে যে কি 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 দুর্দান্ত সমস্ত কাজ তিনি করে গেছেন, কাজ করে গেছেন। একটাই মুশকিল, যে মুশকিলটা হচ্ছে মৌলিক মুশকিল, যেটা সেটা হচ্ছে যে শব্দ আমাদের নানা দিকে টানছে, কিন্তু মুশকিল হচ্ছে নজরুল কবিতাটা কখনো ওই যেখানে থামার কথা, যে এটা এটা বুদ্ধদেব বসুও বলেছিলেন, যেখানে থামার কথা, এটা বলেছিলেন শিবরাম চক্রবর্তী সম্পর্কে বুদ্ধদেব বসু। শিবরাম চক্রবর্তীর ওই কথা বলবার ওই যে সকৌতুক চলন, যে চলন, সেই চলনটা কোথায় জ্যোতি পাবে, এটা মাঝে মাঝে শিবরাম ভুলে যেতেন, সে করেই হয়তো ভুলে যেতেন বলে অনেক সময় আমাদের মনে হতো একই কথা, একই ধরন, একই থমক, একই গমক বারবার আসছে। নজরুল তাই হয়েছিল। কোনো কোনো এমন প্রচুর কবিতা আছে তার, যেখানে একটা প্রসঙ্গকে বোঝাবার জন্য তিনি একের পর এক উপমা সরবরাহ করছেন, একের পর এক তুলনা, একের পর এক তুলনা, একের পর এক তুলনা নিয়ে আসছেন, যেগুলো দরকার ছিল, দরকার ছিল। ফলে শব্দের আহ সামর্থ্য একটা কবিতাকে যেখানে পৌঁছে দিতে পারতো, সেই গন্তব্য থেকে অনেক দূরে কবিতাটা থেমে যাচ্ছে। তার কারণ হচ্ছে নজরুল, আমি আবার বলছি, নজরুলের নজর ছিল অনেক বড়, আমাদের মতো ছোট নজর ছিল না। নিজের কথা, এই আশেপাশের কথা একটু বলেই থেমে গেলাম। এত ছোট প্রতিভা নিয়ে তো নজরুল জন্মাননি। নজরুলের নজর ছিল অনেক বড়, তার সময়কে, তার মুহূর্তকে, তার চারপাশের পরিবেশকে তিনি স্পর্শ করার এবং পাল্টে দেবার দায় অনুভব করেছিলেন বলে তার কবিতাকে, একটা আবার বলছি, একটা নির্দিষ্ট কবিতাকে নিশ্চিতভাবে সম্পূর্ণ করার তাগিদ তিনি সবসময়, তাগিদকে তিনি সবসময় গুরুত্ব দেন। আমরা আমি দু একটা কথা বলি কবিতার এই ধরে। এটা বাংলায় অনেক হয়েছে, যে কথা বলতে বলতে নাটকীয়তার একটা ধরন বাংলা কবিতায় তো অনেক কবি প্রতিষ্ঠিত করেছেন, নজরুলও সেটা করেছেন। নজরুল এটা, এই যে একটা একটা কবিতা অনেক বড়, ওটা পড়া যাবে না, তবু একটু বলি। হ্যাঁ, এই কবিতাটা বলবো এই জন্যই কয়েকটা লাইন বলছি, যে বোঝানোর জন্যে যে একটা প্রসঙ্গকে তিনি কত তুলনা দিয়ে, কত অলংকার দিয়ে প্রকাশ করতে ভালোবাসেন।
পছন্দ করি। না ফুরাতে শরতের বিদায় শেফালি, না নিবিতে আশ্বিনের কমল দীপালি। তুমি শুনে, মানে আমরা সবাই পড়েছি কবিতাটা। তুমি শুনেছিলে বন্ধু পাতা ঝরা গান, অতন্দ্র নয়নে তব লেগেছিল চুম, ঝড়ো ঝড়ো কামিনীর এলো চোখে ঘুম, রাত্রিময়ী রহস্যে ছিন্ন শতদল হলো তব পথ সাথে। খেয়াল করছেন তো, একের পর একটা তুলনা কিন্তু আসছে। হ্যাঁ, হিমানি সজল ছায়া পথ বিথি দিয়া, শেফালি দলিয়া এলো তব মায়াবধূ ব্যথা জাগানিয়া। এলো অশ্রু হেমন্তে, এলো ফুল ফসা শিশির তিমির রাত্রি, শ্রান্ত দীর্ঘশ্বাসা ঝাউ শাকে সিক্ত বায়ু রিক্ততার রানী হয়ে গেল দুলে দুলে কাঁদিল বনানী। কত তুলনা, কত অলঙ্কার! হুম? অথচ এর কোনো এর এর এই এত অলঙ্কার, এত তুলনা কিন্তু উনি যা বলতে চাইছেন তা বোঝাতে যে অতিরিক্ত সাহায্য করছে তা তো নয়, তাই না? সাহায্য করছে তা তো নয়। যে কথাটা আরো কম, আরো এখান থেকে চারটে পাঁচটা ছটা সাতটা উপমা কম কমিয়ে দিয়ে বলতে পারতেন, সেটা যদি তুমি বাড়িয়ে 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 বলতে চাইলেন, এই ঘটনাটাই হচ্ছে খুব বিপজ্জনক। একটা কথাকে আমি যতটা সম্ভব তার পরিধিকে ছড়াতে 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 চলবে। হ্যাঁ, বরণীয় একজন মানুষের মৃত্যুকে তাৎপর্য দেবার জন্য, বরণীয় একজন মানুষের মৃত্যুকে তাৎপর্য দেবার জন্য তিনি শরৎ, শেফালি, আশ্বিন, কমল, ঝরাপাতা, হেমন্ত, কামিনী, রাত্রি, ছিন্ন শতদল, হিমানী, ছায়াপথবিথি, ঝাউ শাখা, বায়ু, বনানীর কান্না, এতগুলো প্রসঙ্গ পরপর 14 লাইন জুড়ে ব্যবহার, পরপর 14 লাইন জুড়ে ব্যবহার। এরকম এরকম উদ্ধত উপমাময় কবিতা সারা পৃথিবীতে অনেক লেখা হয়েছে। এটা এমন নয় যে এটা কোনো খারাপ কিছু নয়, সারা পৃথিবীতে অনেক লেখা হয়েছে। একটা সময় তো খুবই বেশি লেখা হয়েছে, গত একটা বছর, গত কয়েক বছরে সেটা কমেছে। এখন প্রচুর লেখা হয়েছে। কারণ আমাদের আর যে যে বইটির কথা দিয়ে শুরু করেছিলাম, মেঘনাদবধ কাব্য, হ্যাঁ, সেখানেও তো এরকম একটু উপমার অপ্রতিরোধ্য আতিথ্য আছে। হ্যাঁ, অপ্রতিরোধ্য আতিথ্য আছে। এটা পড়ি, যে মেঘনাদবধ কাব্যে তার 4টে লাইন পড়ি। সভয় হইল আজি ভয় শূন্য হিয়া, প্রচন্ড উত্তাপে পিণ্ড হায়রে গলিল, গ্রাসিল মিহিরে রাহু, সহসা আধারি তেজ পুঞ্জ, অম্বুনাদে নিদাঘ শুষিল, বসিল কৌশলে নদী, বলি নলের সুরি। এখানেও তো একই কাণ্ড ঘটেছে, অনেকগুলো একটা প্রসঙ্গকে অনেকগুলো তুলনা দিয়ে উপমা দিয়ে সাহায্য করা হচ্ছে, তাই না? আমাদের অসুবিধা হচ্ছে না। শুধু অসুবিধা হচ্ছে না এই জন্যে যে মেঘনাদবধ কাব্যের মধ্যে যে একটা প্রচারিত উচ্চতা আছে, হ্যাঁ, তার সঙ্গে এই এই গড়নটা মানিয়ে যায়। এখানে তো কোনো নিজের কোনো নিজের রোমাঞ্চ বা রুগ্নতার সরাসরি উচ্ছ্বাস নেই মেঘনাদবধ কাব্যে, তাই না? নিজের কথা তো কবি বলছেন না, নিজের বেদনার কথা, নিজের 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 রুগ্নতার কথা, নিজের অভাবের কথা কবি বলছেন না এখানে। ফলে এখানে একটা স্বাধীনতা, একটা 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 দুরায়ত স্বাধীনতা কবির এখানে থেকেই যায়। মানে ফলে এখানে উপকরণের যোগ প্রসঙ্গের সঙ্গেই যুক্ত, এই প্রসঙ্গের সঙ্গেই উপকরণ স্বাভাবিক একটা সম্পর্কে যুক্ত। ফলে কখনো এটা কবির কথা নয় বলে প্রসঙ্গের মধ্যে যে একটা দূরত্বের ব্যঞ্জনা আছে, একটা দূরত্বের আহ্বান আছে, দূরত্বের গ্রন্থনা আছে, তার সঙ্গে এই উপমাগুলো যুক্ত হয়ে যাচ্ছে বলে আমাদের অসুবিধা হচ্ছে। কিন্তু যখন একটা ব্যক্তিগত আবেগের সঙ্গে, আবেগের মধ্যে এই প্রসঙ্গগুলো পড়ছে, ব্যক্তিগত আকাঙ্ক্ষার মধ্যেই প্রসঙ্গগুলো পড়ছে, ব্যক্তিগত বেদনার প্রতিষ্ঠার মধ্যে এই প্রসঙ্গগুলো পড়ছে, তখনই সেটার মধ্যে, হ্যাঁ, অনভিপ্রেত কিছু অতিশয়োক্তি চলে আসছে, আসছে।
এই জন্যেই নজরুলের এই 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 কবিতাটার মধ্যে এই যেটা বললাম, এরকম নজরুলের প্রচুর কবিতা আছে, যে কবিতাগুলো এই এই অতিরেকের অতিশয়োক্তির বন্দনা করতে 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 ক্রমশ যে যে সূচনার মুহূর্ত থেকে যেটা শুরু হয়েছিল, সেখান থেকে বিপথে চলে গেছে, চলে গেছে। হ্যাঁ, কৃষ্ণপ্রিয় বলছে, স্বরের বহুমাত্রিকতা, পারিপার্শ্বিকতার সৌরভ, স্থানিকতার আন্তর্জাতিক উচ্চারণ কমে আসছে। কমে আসছে কি কৃষ্ণপ্রিয়? হ্যাঁ, একটা 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 পর্বে কমে আসছে, কিন্তু এখনকার মানুষ তো বরং আরো বেশি সচল, তাই না? আরো বেশি মুখর, আরো বেশি প্রতিপত্তিময়, আরো বেশি আন্তর্জাতিক বলে তাদের কবিতায় তো আহ পরিপার্শ্বের কথা, আন্তর্জাতিকতার কথা বেশি আসার কথা। কবিতায়ও বেশি আসার কথা। কবিতার কবিতার গরজের মধ্যেই তার স্বাধীনতা এবং তার সীমাবদ্ধতা রয়েছে। স্বাধীনতা এখানে যে সে দুটি শব্দের মধ্যে 2 কোটি গল্পের উচ্চারণ করে দিতে পারে। এটা হচ্ছে কবিতার সুবিধা। তার দুটি শব্দ উড়াল দিতে পারে যে গন্তব্যে, সেই গন্তব্য হয়তো একটি 500 পৃষ্ঠারও উপন্যাসেরও গন্তব্য। সেটি একটি কবিতার দুটি গন্তব্যেও স্পর্শ করা যেতে পারে। কবিতার মুশকিল হচ্ছে, কবিতার ব্যবহারিক মুশকিল হচ্ছে এটাই, এটি গল্প বা একটি উপন্যাস চারপাশকে রক্ত মাংসময় ভাবে যেভাবে ধরতে পারে, রক্ত মাংস সহ যেভাবে ধরতে পারে, সেভাবে একটা কবিতা পারে। একটা একটা সময়ের মধ্যে তার শব্দ আছে, তার মানুষ আছে, মানুষের আন্তর্জাতিকতা আছে, মানুষের জনপদের বিভিন্নতা আছে। এত বিভিন্নতাকে উপন্যাস বা কবিতা প্রত্যক্ষভাবে ধারণ করতে পারে, কবিতা সেটা পারে। হ্যাঁ, ওই 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 বিভিন্ন, ধরে 3টি অঞ্চলের মানুষের স্বাভাবিক উচ্চারণ কি কবিতায় ধরানো যাবে? ছোট কবিতায় তাকে হয় কাব্যনাট্যে আনতে হবে, তাকে নাট্যকাব্যে আনতে হবে, তাকে অথবা দীর্ঘ কবিতার আশ্রয় নিতে হবে, কথোপকথনমূলক কোনো লেখার মধ্যে আনতে হবে। মানে গল্পের এবং ওই আহ, উপন্যাসের যে ছক, গল্প উপন্যাস কবিতার ছক ভেঙে গেছে, বাইরের দিকে ভেঙে গেছে, ভেতরের দিকে কিন্তু ভাঙেনি আসলে। ভেতরের দিকে ভাঙেনি। তার কারণ হচ্ছে, এটি গল্পের মধ্যে, এই যে উপন্যাসের মধ্যে আন্তর্জাতিকতার প্রত্যক্ষ বিস্তারকে যেভাবে স্পর্শ করা যায়, কবিতা কি সে হয়ে যাবে? কিছুতেই যাবে না। তুমি তো অত শব্দ ব্যবহারই করতে পারবে না। তুমি তো অত মানুষকে একটা লেখার মধ্যে আনতেই পারবে না। মানুষের স্পর্শটাকে আনতে পারবে, তাই না? একটা বা দুটো শব্দের মধ্যে তুমি তার ইশারাকে ভরে দিতে পারবে, কিন্তু গোটা মানুষগুলোকে তো আনতে পারবে না। এই একটা কবিতার সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতা অতিক্রম করবার জন্য এক একটা যুগে এক একটা মাধ্যম তৈরি হয়। আমাদের সময়ে এই মাধ্যমের গুরুত্বটা কমে গেছে। নজরুল যে সময় কবিতাটা লিখেছিলেন, সেই সময়ে এই ধরনটার একটা গুরুত্ব ছিল। অনেক কথা অনেক বড়ভাবে, বিস্তৃতভাবে বলার একটা সুযোগ থাকতো। এই সুযোগটা বিপদ বটে একই সঙ্গে। এই সুযোগ একই সঙ্গে এই ধরনটির বিপদ। তার কারণ হচ্ছে, এই সুযোগটা নিতে গেলে অনেক সময় একটি কবিতার নিজস্ব সামর্থ্যের দিকে, নিজস্ব গন্তব্যের দিকে, আমাদের গন্তব্যের দিক থেকে আমাদের চোখটা সরে আসে। এটা কৃষ্ণপ্রিয় বললেন যে যে পারিপার্শ্বিক, আমাদের চারপাশ, হ্যাঁ, স্থানিকতা ইত্যাদি আমাদের কবিতায় কমে আসছে না। কবিতায় হয়তো প্রত্যক্ষভাবে কমেনি, হয়তো বেড়েওছে সেটা, কারণ মানুষের অভিজ্ঞতা বেড়েছে, মেয়েদের কথা বিশেষ করে। আমাদের গত 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 30-40 বছরের বাংলা কবিতায় মেয়েরা তাদের অভিজ্ঞতা যেভাবে বলতে পারছেন, সেটা তো আগে কেউ বলতে পারেনি, তাই না? অন্তত বাংলা কবিতায় কেউ বলতে পারেন, একজন দুজন ছাড়া, কবিতা শুনতে পেরেছেন কিছুটা ইত্যাদি।
কিন্তু গত 30-40 বছরের বাংলা কবিতায় মেয়েরা তাদের তাদের অভিজ্ঞতার বহুবর্ণ বহু লাঞ্ছিত যে পরিচয় দিতে পারছেন, যত দিন যাচ্ছে তারা সেটা আরো বাড়ছে। সেটা তো আগে ছিল না, মানে এটা তো এখন বেড়েছে। আর মেয়েদের অভিজ্ঞতার মধ্যে স্থান আছে, তার নানা চরাচর আছে, তাই না, নানা আন্দোলন আছে, নানা পর্যটন আছে। সেগুলো গত 30-40 বছরের বাংলা কবিতায় যেভাবে ধরা পড়েছে, সেটা তো আগে ধরা পড়ে। সুতরাং অভিজ্ঞতার দানা আমাদের কবিতায় আরো ছড়িয়েছে, আরো বিস্তৃত হয়েছে, বিষয়ে কোনো সন্দেহ নেই। নজরুলের সময়ের যে অভিজ্ঞতা, তাছাড়া আরেকটা ব্যাপার আছে। এখনকার কবিদের মধ্যে সমাজের বিভিন্ন ঘটনায় যুক্ত হবার সুযোগও বেশি, যেটা নজরুলের সময় ছিল, সেটা আমাদের সময় আরো বেড়েছে এখন। ফলে অভিজ্ঞতা কথা, পরিপার্শ্বের কথা, আন্তর্জাতিকতার কথা কবিতায় বরং বেশি এসেছে। সামর্থ্যের দিক থেকে তুলনা করলে সেটা অন্য জিনিস, সেটা অন্য প্রসঙ্গ। কতটা কিভাবে এসেছে সেটা তো অন্য আলোচনা, আজকে সেটা আলোচনা প্রসঙ্গ না। এই মেয়েদের কথা যেটা বলতে গেলে, নজরুলের কবিতায় এই যেটা বললাম, যে শব্দের সামর্থ্য তার কবিতাকে, তার কবিতার দিগন্তকে যতটা বিস্তৃত করেছে, সেই বিস্তার সেই বিস্তার থমকে গেছে মাঝে মাঝেই তার ওই নিজস্ব ধরা লাগছে। ওই গতিশীলতার গতিশীলতার অবারণ একটা প্রতিষ্ঠা ছিল তার কবিতায়। এই প্রতিষ্ঠাকে তিনি আহত করতে চাননি, সারা জীবন পুরো তিনি আহত করতে চাননি বলে তার কবিতা সম্পর্কে বুদ্ধদেব বসুর ওই কথাটি অমান্য করবার সুযোগ আমাদের আর হচ্ছে না, তাই না? অমান্য করবার সুযোগ আমাদের আর হচ্ছে না। আমি অনেকগুলো কবিতাই করে দিয়েছিলাম, সবগুলো আর পড়া যাবে না, 1 ঘন্টা প্রায় হয়েই গেল। তো আহ, আরো দু একটা আহ ধরা যাক, আরেকটা কবিতা বলি, আরেকটা কবিতা বলি। যে ওই বলছিলেন না, ওই কিছু কিছু কবিতার মধ্যে পরিমিতির বাধ্যতামূলক শাসন থাকার ফলে নজরুলের কবিতা অনেক সংহত হতে পেরেছে, সীমিত হতে পেরেছে, স্তব্ধ হতে পেরেছে। বলেছিলাম সেরকম একটা কবিতা। এই কবিতাটা আমি বারবার মাঝে 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 খুলে পড়ি। হ্যাঁ, অকেজোর গান কবিতাটা সবারই পড়া। এই কবিতাটি আশ্চর্য, এই যে নজরুলের ধরনটা, এই ধরনটার সামর্থ্য এখানেই, যে তা যখন একটু সীমিত হয়েছে, তখনই তা সাফল্যের শীর্ষ স্পর্শ করেছে। এবং তা বেশি সফল হয়েছে ছোটদের জন্য লেখা কবিতায়। কারণ আগেই বলেছি, ছোটদের জন্য লেখা কবিতা, ছোটদের উচ্চারণের মধ্যে অতিশয়োক্তির একটা স্বাভাবিক প্রশ্রয় আছে। অতিশয়োক্তির একটা স্বাভাবিক প্রশ্রয় ছোটদের উচ্চারণের মধ্যে, ছোটদের কাজের মধ্যে, ছোটদের চলাচলের মধ্যে থাকে বলে, সেই ছোটদের উচ্চারণ যখন উনি কবিতায় ব্যবহার করছেন, সেই অতিশয়োক্তি তার নিজস্ব বর্ণনা ধর্মী উচ্চারণের সঙ্গে মিশে গেছে, মিলে গেছে বলে ছোটদের জন্য লেখা কবিতায় নজরুল একেবারে সপাটে খেলেছে। কখনো কখনো অন্য কবিতাতেও যে খেলতে পেরেছেন, তার একটা হচ্ছে এটা, অকেজোর গান। ছোট কবিতাটি পড়ি। আজ কাশবনে কে শ্বাস ফেলে যায় মরা নদীর কূলে, তার হলদে আঁচল চলতে জড়ায় অড়হরের ফুলে। অড়হরের ফুলের মতো, অড়হরের ফুলে আঁচল জড়িয়ে যাবার এই যে অপ্রচলিত ছবি ব্যবহার করলেন নজরুল, কবিতা তার গোটা কবিতার ঘরানাটাকে তিনি পাল্টে দিন। হলদে আঁচল চলতে জড়ায় অড়হরের ফুলে, অড়হরের ফুলে একটি মেয়ে আঁচল জড়িয়ে যাচ্ছে। এই দৃশ্যটির মধ্যে যে অপ্রচলিত সুষমা রয়েছে, অপ্রচলিত সৌন্দর্য রয়েছে, হ্যাঁ, তার কাছে আমাদের বশ হয়ে থাকতেই হবে। অড়হরের, ওই বাবলা ফুলে নাকছবিতার, গায়ে শাড়ি নীল অপরাজিতার, চলেছি সেই অজানিতার দাস পরশ। আমায় দেখেছে যে চোখ ইশারায় পথে যেতে যেতে, ওই ঘাসের ফুলে মটর শুকিয়েছে।
আমার এই মন মৌমাছি ভাই উঠেছে, তাই তাই মন মৌমাছি টৌমাছি জাতীয় কথাগুলো বাদ দিলে এই গোটা কবিতাটার মধ্যে একটা নির্দোষ সাবলীলতা আছে এবং কিছু অপ্রচলিত ছবি আছে, যার জন্য এই কবিতাটির কাছে আমাদের হাঁটু মুড়ে বসে থাকতে ইচ্ছে করে। এরকম নজরুলের কবিতা এরকম কম নেই, কম নেই, অনেক আছে, একাধিক আছে। হ্যাঁ, এসব কিছু কবিতা আমি আজকে বেঁচে রেখেছিলাম, কটা বাজে শেষ হয়ে এলো, আর কিছুক্ষণ বলবো, বেঁচে রেখেছিলাম, কিন্তু সব যে তুমি শুধু ওই কথাটা শেষে বলে নেব, ওই খুকিও কাঠবেড়ালি কবিতা বলেছিলাম, আরেকবার বলি, যে ছোটদের উচ্চারণের মধ্যে, ছোটদের ব্যবহারের মধ্যে, ছোটদের কথার মধ্যে, ছোটদের চলাচলের মধ্যে অতিশয়োক্তির যে স্বাভাবিক প্রশ্রয় আছে, হ্যাঁ, সেটার জন্য সেটা নজরুলের ধরনের সঙ্গে মিলে যায়, মিশে যায়, মিলে যায়। নজরুলের ধরনের মধ্যে এরকম একটা অতিশয়োক্তির একটা বাধ্যতামূলক প্রতিষ্ঠা আছে। উনি অতিশয়োক্তিকে রক্ষা করতেন, অতিশয়োক্তিকে প্রশ্রয় দিতেন, অতিশয়োক্তিকে গ্রহণ করতেন, অতিশয়োক্তির ভর দিয়ে চলতে চাইতেন বলে বলে ছোটদের জন্য লেখার ধরনের সঙ্গে তার ধরনের একটা যোগ তৈরি হয়। এই যোগের, এই যোগাযোগের সফলতম সফলতম উদাহরণ হচ্ছে ওই খুকিও কাঠবেড়ে। এত বড় কবিতা পুরোটা পড়তে পারবো না, আর এটা, হ্যাঁ, এই যে এই শুরু দুটো তিনটে লাইন ধরে একটু বলি শুধু, তাহলেই বোঝাতে পারবো আমি কি বলতে চাইছি। কাঠবেড়ালি কাঠবেড়ালি, পেয়ারা তুমি খাও, গুড় মুড়ি খাও, দুধ ভাত খাও, পাতাবি লেবু লাও। এই ধরনটির মধ্যে যে একটা স্বাভাবিক একটা বর্ণনা ভূমিকা আছে। হ্যাঁ, কথা বল, এই যে এটা হচ্ছে নজরুলের ধরেন, একটু আগে বলছিলাম না, একটা প্রসঙ্গকে, একটা মানুষের, বরণীয় মানুষের মৃত্যুকে বোঝাবার জন্য, চেষ্টা করার জন্য অনেক তুলনা আনছেন, একটার পর একটা আনছেন। ওইখানে আমাদের অসুবিধা হচ্ছিল, কারণ এই অতিরিক্ত তুলনাগুলো তো এই মূল প্রসঙ্গটিকে মোটেই সাহায্য করছিল না, আমাদের অসুবিধা হচ্ছিল। এখানে অসুবিধা এই জন্য হচ্ছে না, এই জন্য হচ্ছে না যে এই অতিশয়োক্তি হচ্ছে এই মেয়েটির উচ্চারণের স্বাভাবিক প্রকাশ। কৃষ্ণপুরী বলছেন, হ্যাঁ, এটা ভালো বলেছো কৃষ্ণ। নজরুল কি আজীবন তার উচ্চ এলাকা টগবগে শৈশব লালন করতেন? ঠিক বলেছে। এইটা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন কৃষ্ণপ্রিয়। একটা টগবগে শৈশবকে সারা জীবন লালন করেছেন, এটা তার সামর্থ্য, এটাই তার কখনো কখনো তার বিপত্তিরও কারণ হয়েছে। এটা সামর্থ্য এই জন্যে যে এই স্বতঃস্ফূর্ততা, এই সাবলীলতা তার কবিতার মধ্যে একটা 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 অন্তর্গত একটা আহ, পবিত্রতার সঞ্চার করছে এই 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 শৈশবের ধরন। হ্যাঁ, ধরন। আর মুশকিল হচ্ছে, শৈশব তো সবসময় সমর্থনযোগ্য হয় না। একটা শৈশব তো ক্ষণকালে, না, এবার এই শৈশবের এই চরণটাকে যদি সারা জীবন কেউ, একটা মানুষ তার 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 পরিণত বয়সে বজায় রাখতে চায়, তার একটা বিপত্তি ঘটবেই, ঘটবে। সেই বিপত্তি নজরুলের কবিতাতেও হয়েছে। কিন্তু আবার বলি, কৃষ্ণপুরী যে কথাটা আবার বলি, নজরুলের সারা জীবনের কবিতায় শৈশবের এই স্বাভাবিক লাবণ্য নির্দোষ প্রতিষ্ঠা পেয়েছে বলে তার ভেতরে ভেতরে একটা অন্তর্গত একটা লাবণ্য প্রতিষ্ঠিত হয়েছে, অন্তর্গত একটা স্বাভাবিকতাকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন তিনি তার এই ধরনের জন্য। বিপত্তিটা তো হতেই পারে, সে আর কি করা যাবে, বিপত্তি হচ্ছে। এই খুকি ও কাঠবিড়ালি কবিতাটাও এই 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 সামর্থ্যের, এই সাফল্যের নজির। আর বিপত্তির নজিরটা একটা বলেছি, আরো অনেক এরকম। এই যে গুড়মুড়ি আর দুধ ভাত খুকির প্রিয় খাবার হতেই পারে, কিন্তু তার সঙ্গে পেয়ারা আর লেবুকে জড়ানো কেন? এই বলেছেন না, পেয়ারা তুমি খাও, বাতাবি লেবু দাও, পেয়ারা আর লেবুকে জড়ানো কেন? কারণ সে বুঝেছে
এই কাঠবেড়ালির সঙ্গে সম্পর্ক গড়ে তুলবার জন্য তালিকায় দুজনের পছন্দ মতো খাবারই রাখতে হবে, দুজনের পছন্দ মতো খাবারই রাখতে হবে। হ্যাঁ, সেই জন্যে এই যে, আর পেয়ারা এবং বাতাবি লেবুর জন্য যে খুকির আগ্রহ খুব কম নয়, এই তথ্যটাকেও লুকিয়ে ফেলা যাবে এই কথা বলার মধ্যে। হ্যাঁ, মানে সামান্য কবিতা, এটা এটা এই কবিতাটা বাংলা সাহিত্যের একটি একটি অন্যতম সফল কবিতা হিসেবে প্রতিষ্ঠিত পাওয়া উচিত ছিল। ছিল, পেয়েছে কি জানি না, যদিও খুব বেশিক্ষণ তার সেটা এই ইচ্ছেটা তার অগোচর রাখা যায়নি। কারণ নির্বিকার এই কাঠবেড়ালিটা তো নির্বিকার শুরু থেকে প্রায় শেষ অব্দি। নির্বিকার কাঠবেড়ালিটিকে একটু পরে সে একতরফা অভিযোগ জানিয়েছে, ডাইনি তুমি হুৎকা পেটুক, খাও একা পাও যেথায় যেটুক। কারণ কি কারণ? কেন সে ডাইনি, কেন সে পেটুক, এত গালাগাল কেন খাচ্ছে সে? কারণ বাতাবি লেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো, ধরা পড়ে গেল, ধরা পড়ে গেল। হ্যাঁ, এরপরেই আবার একটু সংযত হয়েছে, আবার একটু চাইছে কাঠবিড়ালিকে যাতে বসানো যায়। তবে যে ভারী ল্যাজ উঠিয়ে টুটুস পাটুস চাও, ছোচা তুমি, তোমার সঙ্গে আরই আমার, যাও। আর একটু কায়দা, এটা অন্যরকম কায়দা। আরই বলে একটু বসে আনা, কাঠবিড়ালিটিকে বসে আনা। সেটাও বিফলে গেছে অবশ্য, সেটাও বিফলে গেছে। কিন্তু এই যে সাফল্য বিফলতা, সফলতা বিফলতা, একটা কাঠবিড়ালির সঙ্গে কুকির সম্পর্কের এই যে বহুমাত্রিক বৈচিত্র্য, সরস বৈচিত্র্য, বৈচিত্র্য, সফল বৈচিত্র্য, তার এমন নিখুঁত একটা বিবরণ এই কবিতাটার মধ্যে আছে যে, এই কবিতাটা আমার নিজের ধারণায়, হ্যাঁ এটা কিন্তু কবিতা, ছড়াটা এই নয়, এটা কবিতা হিসেবেই পড়তে হবে। তা আমার ধারণায় এটা হচ্ছে বাংলা সাহিত্যের, বাংলা ভাষার একটি সফলতম কবিতা হিসেবে সুবিধার্য হওয়া উচিত। রবীন্দ্রনাথের তারপরে যেটা হয়েছে যে, যে নজরুল যে সময় লিখেছিলেন, কবিতা লিখছিলেন, আমি আবার প্রথমে যেটা বলেছিলাম সেটা আরেকবার বলি, যে রবীন্দ্রনাথের মতো এরকম শাসকের সময়ে কবিতা চর্চা করেও নজরুল তার উচ্চস্বরের সামর্থ্য নিজেকে আজ পর্যন্ত প্রাসঙ্গিক করে রাখতে পেরেছেন, এটা খুব কম বড় কথা নয়। এটা ঠিকই যে তারপরে যে বাংলা কবিতার পালাবদল ঘটলো, তাই না, 30-এর দশকে বাংলা যে আমাদের 6-7জন কবি বাংলা ভাষার, আমাদের সময়ের ভাষায় কবিতা লিখতে শুরু করলেন, তার সঙ্গে নজরুলকে মেলানো মুশকিল। নজরুল ওই রবীন্দ্রনাথের সমসাময়িক একজন নিজস্ব ভাষার কবি হিসেবেই বাংলা ভাষায়, বাংলা সাহিত্য থেকে যেতে পারলেন, এটা আমাদের মেনে নিতে হবে। কারণ তারপরে জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী, বিষ্ণু দে, কিছুটা প্রেমেন্দ্র মিত্র, অনেকটাই একটু পরে অজিত দত্ত, তারপরে তো সুভাষ মুখোপাধ্যায়, অরুণ মিত্র, সুকান্ত ভট্টাচার্য, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্র কুমার আচার্য চৌধুরী, এই 30-40 দশকের বাংলা কবিরা নানা দিক থেকে যেভাবে বাংলা কবিতায় ছোবল মারতে শুরু করলেন, হ্যাঁ ছোবল মারতে শুরু করলেন, তার যে বিষ সর্বাঙ্গে গ্রহণ করে আমাদের ভাষার কবিতা যত দিন যাচ্ছে ক্ষত এবং ক্ষতি সহ পাল্টাচ্ছে, সেই আমাদের সময়ের বাংলা কবিতার পর্বের মধ্যে নজরুলকে ফেলা যাবে। আবার বলছি, রবীন্দ্রনাথের সময় নিজের উচ্চস্বর বেপরোয়া ভাবে প্রতিষ্ঠিত করার সামর্থ্যে নজরুল আজ পর্যন্ত প্রণম্য হয়ে আছে। তার সময়ে প্রচুর কবি এখন অদৃশ্য, নামও শোনা যায় না, আমরা পাঠ্য বইয়ের বাইরে তাদের আর পাই না, পাঠ্য বইও অনেককে পাই না। এটা হচ্ছে নজরুলের সামর্থ্য। কিন্তু আবার বলছি,
তারপরে আমাদের সময় আধুনিক শব্দটার মধ্যে এত বিপর্যয় আছে, আমি এই শব্দটা উচ্চারণ করতে অসুবিধা হচ্ছে বলেও তবু উচ্চারণ করি করি যে একটা সময়কে বোঝানোর জন্য, যেটা আমাদের আবু সৈয়দ আয়ুব বা এরা বলে গেছেন না, যে কালের দিক থেকে রবীন্দ্রনাথের পরে, আবের দিক থেকে রবীন্দ্রনাথের পরে, কালের দিক থেকে আবের দিক থেকে রবীন্দ্রনাথের পরে, এবং কালের দিকে বিশ্বযুদ্ধের পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বাংলা কবিতাই হচ্ছে আধুনিক। এই নিয়ে অনেক বিতর্ক হয়েছে, বিতর্ক হওয়াই স্বাভাবিক, কিন্তু আমি ব্যাপারটা আপাতত মেনে নিয়েই বলি, এই যে আধুনিক পর্বের কবিতা, এই কবিতার এই পর্বের মধ্যে নজরুলকে ফেলা যায়, যদিও তার বন্ধুদের সঙ্গে কম সময়ের 5-7 বছরের বেশি তফাৎ নেই, তাকে ফেলা যাবে। আধুনিক বাংলা কবিতার সূচনাটা হয়েছিল মূলত 30-এর দশকে 6-7 জন, এবং 40-এর দশকের আরো অনেক বেশি কবির একটা সম্মিলিত চেষ্টার ফলে। নজরুল তার ঠিক আগের একজন নিজস্ব স্বর রক্ষা করে যারা কবিতা লিখেছেন তাদের একজন। তাদের মধ্যে কে আছে? মোহিতলাল আছেন। মোহিতলাল আছেন। নজরুলের যেখানে অবস্থান, মোহিতলালেরও সেখানেই অবস্থান। মোহিতলাল মজুমদার সেখানেই অবস্থান। তারা দুজনেই নিজেদের ভাষায় কবিতা লিখতে পেরেছিলেন বলেই রবীন্দ্রনাথের কাছাকাছি সময়ে থেকেও নিজেদের আজ পর্যন্ত নিজেদেরকে বজায় রাখতে পেরেছেন। কিন্তু তারা তারা আবার বলছি, তার পরের 30-40 দশকের বাংলা কবিরা বাংলা কবিতায় যে সূর্যোদয়ের স্পর্শ এনেছিলেন, তার ঠিক আগে তাদের যাত্রা শেষ হয়ে গিয়েছিল। তারপরে তো বাংলা কবিতার আহ, গড়া কোটালের কাল এখনো চলছে। তার নানা রকম ঘরানা, নানা রকম বিপত্তি, নানা রকম বিপর্যয়, নানা রকম প্রশ্রয়, নানা রকম অবসান, নানা রকম সূর্যোদয়, নানা রকম সূর্যাস্ত, হ্যাঁ, নানা রকম সমাবর্তন, নানা রকম ভূমিক্ষয়, নানা রকম সন্ত্রাস, তাই না? আছে। তাই এটুকুই আমার বলার। রবীন্দ্রজি অনেকক্ষণ বলেছি, 1 ঘন্টা 6 মিনিট। হ্যাঁ, আমরা মানে বিশেষ করে আধুনিক কবিতা নিয়ে যারা চর্চা করতে চাই তাদের ক্ষেত্রে আমার মনে হয় যে একটা মূল্যবান সেশন আমরা উপহার দিতে পারলাম। কিন্তু এটা খুব সত্যি কথা যে আপনার আলোচনার বিষয়টা এতটা প্রশস্ত একটা পরিসরে শিরোনামটাও রাখা হয়েছে এভাবে যে খুব স্বল্প পরিসরের মধ্যে তো উম, বিশেষ করে আধুনিক কবিতার গতি প্রকৃতি জায়গাটাকে উম, খুব আহ, সহজে বিশ্লেষণ করার সম্ভব নয়। মানে দেড় একটা কোনো হাজার সেশনে 1,500 পৃষ্ঠার একটা বই, 1,500 পৃষ্ঠার একটা বই হলে এই কিছুটা 10 ভাগ স্পর্শ করা যাবে, এই হচ্ছে ব্যাপার। একদমই, একদমই, একদমই। যার জন্য মানে তবে হ্যাঁ, এটা খুব সত্যি কথা যে উম, মানে নজরুল চর্চার যে অভিমুখের কথা আপনার এই আলোচনার ভেতর দিয়ে উঠে এলো এবং বাংলা কবিতাকে যেমনটা কৃষ্ণপ্রিয় দাওয়ারও প্রশ্ন ছিল যে সেই অর্থে কি আহ, স্থানিক বা কালিক আন্তর্জাতিকতার যা বোধ তাকে কি আমরা ছুঁতে পেরেছি? অবশ্যই আপনার আলোচনার ভেতর দিয়ে আমরা সে বিষয়টা লক্ষ্য করেছি। তো আমি আবারও বিশেষ কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আহ, বাঙালি নজরুল চর্চার শিরোনামের আমরা তো 3টি পর্ব আগের গত মাসে করেছিলাম। এই পর্বের এখনো আমাদের প্রায় 9টা প্রোগ্রাম বাকি রয়েছে। তো এক অর্থে আহ, আপনি মুখবন্ধের আলোচনাও করলেন সেই অর্থে। তো সে বিষয়ে আমরা আপনাকে কৃতজ্ঞতা জানাই। আহ, আর দর্শকের কাছ থেকে আমরা সেভাবে কোনো প্রশ্ন পাইনি।
তো আমাদের তো প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত হয়েছে। হয়ে গেছে। তো আজকের মতো তাহলে এখানেই আমরা হ্যাঁ, আমাদের অনুষ্ঠান শেষ করছি। একদম। সকলে ভালো আর থাকুন। দেখো, আমি সবাইকে হ্যাঁ, নমস্কার, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। তোমাকে বিশেষ করে ধন্যবাদ জানাই। হ্যাঁ, ধন্যবাদ, শুভেচ্ছা, কৃষ্ণপ্রিয়। সবাই ভালো থেকো। নমস্কার।